নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন্তনী। আজ আরও একটি শনিবার এবং ঠিক বিকেল 4টায় আমরা হাজির হয়েছি আপনাদের সঙ্গে এক্সপ্রেস নিউজের পর্দায়। আমাদের সঙ্গে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটালস থেকে এইচওডি ফিজিওথেরাপি ডক্টর ঋষভ শুক্লা স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন। নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যেরকম আমরা জানি যে এই আগের সপ্তাহের 21 তারিখ ইন্টারন্যাশনাল যোগা ডে, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আজ আমরা একটু কথা বলবো। আমাদের অনেকেই হয়তো জানেন না যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্ব রাখে, তো যদি একটু ইম্পর্টেন্সটা আমাদের ভালো করে বুঝিয়ে দিতেন। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের জীবনে একটা বিশাল রোল প্লে করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার কথা মানে বলার কথা মানে হচ্ছে যে আমরা কিভাবে ফিজিক্যালি কাজ করছি অ্যান্ড কতটাই আমাদের ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে আমাদের পুরো লাইফে। সাপোজ আমরা 8 আওয়ার্স যদি স্লিপ করি, তো এই বাকি 16 আওয়ার্সের মধ্যে আমরা কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ আছি আমরা, সেই জিনিসটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভনেস। তো ফিজিক্যাল যদি অ্যাক্টিভ আমরা না থাকি, তাহলে ইনঅ্যাক্টিভ স্টেটে কি হবে? যদি আমার যদি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আছে, আমি খুব লেজি বা আমি ফিজিক্যালি অতটা অ্যাক্টিভ নয়, তখন কিন্তু আমাদের সেটা আমাদের শরীরের ক্ষেত্রে খুবই হানিকারক। কেন? প্রথম যে এফেক্টটা যেটা পড়বে সেটা হচ্ছে যে ওয়েট গেইন হবে আমাদের। যদি আমরা ফিজিক্যালি অতটা অ্যাক্টিভ না থাকি, তাহলে তখন আমাদের ওয়েট গেইন হবে। ওয়েট গেইন তো হবে, তাছাড়া আমাদের আরো যে জিনিসগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের মাংসপেশিগুলো বেশি কাজ করবে না ডিউ টু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আমরা যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি, তাহলে আমাদের মাংসপেশিগুলো ভালো করে কাজ করবে না। যতটা কাজ করা উচিত, যতটা লোড পড়া উচিত মাংসপেশির উপরে, ততটা লোড পড়বে না। যার ক্ষেত্রে কি হবে? মাংসপেশি আস্তে আস্তে শুকিয়ে যাবে বা ওর নিউট্রিশন ডেফিসিট হয়ে যাবে মাংসপেশিগুলোর। এই নিউট্রিশন ডেফিসিট হলে কি হবে? নর্মালি যতটা ওয়েট মাংসপেশি ক্যারি করার কথা, যেই কাজগুলোর করার কথা, সেটা করতে সে কেপেবল হবে না, ইনকেপেবল হয়ে যাবে সেটা করাতে। যার ফলে দ্যাট উইল লিড টু একস অ্যান্ড পেইনস, মাসল জয়েন্টস একস, মাসকুলার পেইনস হবে। তাছাড়া অ্যান্ড ফিজিক্যালি অতটা অ্যাক্টিভিটি বোঝা যাবে না। হার্টকে বেশি কাজ করতে হবে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্কলোড করার জন্য। যদি একটা ফিজিক্যালি ফিট মানুষ থাকে, সে যতটা হার্টের ওপর যতটা প্রেশার পড়ছে, সেটা তুলনামূলক অনেক কম দেন ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ পারসন। তো অ্যান্ড হার্ট এরকমই একটা মাসল, যেটা যত আমরা প্রপোর্শনেটলি কাজ করাবো এন্ড রেস্ট করাবো, ততটা ভালো ও থাকবে। তার মানে কি, আমরা যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছি, তখন হার্ট যত ভালো করে কাজ করতে পারছে বা যতটা কাজ করছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হলে হার্ট বেশি কাজ করবে কিন্তু ইমপ্রপার ওয়েতে কাজ করবে, যার ফলে হার্টের ডিজিজেস অনেক আসতে পারে। তাছাড়া লাংসেরও অসুবিধা ডেভেলপ করতে পারে। আমাদের যে রেসপিরেটরি ক্যাপাসিটি সেইগুলো কমে যাবে যদি আমি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি। যতটা এক্সপ্যানশন হওয়ার কথা বা যতটা ভালো অক্সিজেন বডিতে আসার কথা, তত পরিমাণে অক্সিজেন আসবে না। তার ফলে কি হবে? তার ফলে লাংসের ক্যাপাসিটি কমে যাবে ধীরে ধীরে। অ্যান্ড সেই ক্ষেত্রে যখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যাবো, আমার হাঁপানি খুব তাড়াতাড়ি হবে, আমি খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাব, ফ্যাটিগ হয়ে যাব ডিউ টু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি কজিং লাং ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে? তারপরে ব্রেনেও একটা এফেক্ট করে। ব্রেনে কিভাবে এফেক্ট করে? যদি আমি এটা দেখা গেছে যে মানুষগুলো ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, সেই মানুষগুলোর কিন্তু ব্রেন অ্যাক্টিভিটিও খুব ভালো থাকে। ব্রেন অ্যাক্টিভিটি মানে আমাদের ডে টু ডে লাইফে যে থট প্রসেসগুলো, যে ইন্টেলিজেন্স, যে প্রবলেম সলভিং যে মেথডসগুলো যেটা আছে, সেটা ফিজিক্যালি অ্যাক্টিভ মানুষের খুব ভালো থাকে দ্যান কম্পেয়ার টু ফিজিক্যালি আনঅ্যাক্টিভ মানুষ। আর যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, তাদের মাথায় স্ট্রেসও অনেক পরিমাণে পড়ে যার ফলে একটু নার্ভাস সিস্টেমটা এফেক্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে। আর যখন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকি, তখন আমাদের বডির যে নর্মাল হরমোনস গুলো যেটা বডি ছাড়ে, সেই হরমোনস গুলো অনেকটা ডিসরেগুলেশন হয়ে যায়, মানে ভালো করে রেগুলেটেড ভাবে ছাড়ে না।
ডিসরেগুলেটেড হয়ে যাবে, তার ফলে হরমোনাল প্রবলেমসও অনেকটা হয়। 1 নম্বর হরমোনাল প্রবলেম যেটা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য হয় সেটা হচ্ছে খুবই কমন, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এটা একটা হরমোনাল অসুবিধা যেটা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য অনেক ক্ষেত্রে হয়। যারা ফিজিক্যালি আনফিট থাকে, তাদের ফিজিক্যালি আনফিট অ্যান্ড ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ যারা থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস আর মাচ হায়ার দ্যান কম্পেয়ার টু পিপল হু আর ফিজিক্যালি অ্যাক্টিভ। ওকে, এটা ছাড়া আরো নানা রকম হরমোনাল প্রবলেম, যেমন থাইরয়েড নিয়ে প্রবলেম, পিটিউটারি গ্ল্যান্ডসের প্রবলেম, এইসব কিন্তু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য হয়। আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য কি হয়, আমাদের বডির কার্বোহাইড্রেটস লেভেল বাড়তে থাকে। মানে আমি যেটা খাচ্ছি, যদি আমি নর্মাল পরিমাণে খাচ্ছি অ্যান্ড ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, তখন ওই ডাইজেশনটা ভালো করে হচ্ছে, মেটাবলিজম ভালো করে হচ্ছে, অ্যান্ড ওটা এক্সক্রিশন হয়ে যাচ্ছে। তো সেটা প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্টস হচ্ছে। নিউট্রিয়েন্টস যে ফুড আমাদের, সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি। আমি যখন ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, কম খেলেও সেটা কিন্তু বডিতে পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে, অ্যান্ড বডির মেটাবলিজমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার ফলে অনেক ধরনের প্রবলেমস ডেভেলপ করতে পারে, যেটা কার্বোহাইড্রেটস বডিতে বেশি থাকার জন্য যেগুলো ডেভেলপ করে। তো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির ইম্পর্টেন্স অনেক ক্ষেত্রে টু ডিজিজ প্রিভেনশন থেকে শুরু করে মেন্টাল একটা অ্যাওয়ারনেস, মেন্টাল ওয়েলবিং এর জন্য, হেলদি ওয়ে অফ লাইফ লিড করার জন্য, অ্যান্ড নানা রকম রোগ কে প্রিভেন্ট করার জন্য অ্যান্ড সারানোর জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে হার্ট থেকে শুরু করে ডায়াবেটিস অব্দি সমস্ত রকমের প্রবলেমকে কন্ট্রোলে রাখার জন্য দরকার। কি আমাদেরকে কিভাবে গাইড করতে চাইবেন, মানে সারাদিনে কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা আমাদের উচিত? আমাদের অ্যাকচুয়ালি যে কাজগুলো ডে টু ডে কাজগুলো সেটা কমপ্লিটলি একটা মানুষকে নিজেই করা উচিত। যেমন নিজের যেমন 1 গ্লাস জল খাওয়া, অ্যান্ড খাওয়া বেডে খাওয়া না খাওয়া, টেবিলে গিয়ে খাওয়া, প্রপারলি বসে খাওয়া, এভরিথিং, সেই কাজগুলো সব মানুষকে নিজেই করা উচিত, সবকটা কাজ। তাছাড়া যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ও আধ ঘন্টা জন্য টাইম বার করে যদি শুধু মর্নিং ওয়াকই করলো, বা কিছুটা এরোবিক এক্সারসাইজেস করলো বা যোগা করলো, যেটাতে একটু ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে, তখন কিন্তু ও ফিজিক্যাল ওয়েলবিংটা অনেকটা ভালো থাকতে পারবে। শুরুতেই তো সবাই খুব একটা অ্যাক্টিভ থাকতে পারেন না, তো কিভাবে মানে এটাকে বাড়ানো যেতে পারে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাকে বাড়ানো যেতে পারে সেটা হচ্ছে যে, প্রথমে আপনি যদি এতদিন ধরে একটা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ লাইফ লিড করছেন, এটা ইউজুয়ালি মানুষ যখন ভাবে যে আমি এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি একটা ফিজিক্যালি ফিটনেসের ব্যাপার চলে আসে মানুষের মধ্যে, সেটা অনেক তাড়াতাড়ি আসেন, হঠাৎ করেই আসে এখন ফিজিক্যালি ফিট থাকবো। কিন্তু যখনই উনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যাবেন, ওনার এইকস অ্যান্ড পেইনস বেশি হবে, অ্যান্ড হাঁপিয়ে যাবেন অনেক তাড়াতাড়ি, দিয়ে হার্ট পাম্প করতে থাকবে অনেক তাড়াতাড়ি, পালপিটেশনস হবে, অনেক ওই রকমের অনেক অসুবিধা, কমপ্লিকেশনস গুলো হবে মানুষের মধ্যে যখন হঠাৎ করে ফিজিক্যালি অ্যাক্টিভনেস ব্যাপারটা যখন আসবে, ফিজিক্যালি অ্যাক্টিভিটি উনি শুরু করবেন তখন। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আস্তে আস্তে শুরু করতে হবে, বেবি স্টেপস দিয়ে শুরু করব আস্তে আস্তে। যখন আমি যদি আধ ঘন্টা নাই হাঁটতে পারছি, তখন 5 মিনিট 10 মিনিট যতটা পসিবল, যতটা আপনি পারেন ততটাই হাঁটুন, সেই আস্তে আস্তেই শুরু করুন। বা যদি এরোবিক এক্সারসাইজেস করছেন, যেমন কোনো এরোবিক এক্সারসাইজের মধ্যে অনেক কিছু আছে, যেমন জুম্বা একটা ওয়ান টাইপ অফ এরোবিক এক্সারসাইজেস অনলি, ইটস আ ডান্স ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ এরোবিক এক্সারসাইজেস, যেটা আপনি শুরু করছেন। তারপরে পিলাটেস, ক্যালিস্থেনিক্স, এইসব এক্সারসাইজ যখন শুরু করছেন, কম রিপিটেশন দিয়ে শুরু করুন, কম ইন্টেন্সিটিতে শুরু করুন, আস্তে আস্তে এইগুলো বাড়ান। হ্যাঁ, আস্তে আস্তে ডিউরেশনটাও বাড়ান, ইন্টেন্সিটিটাও বাড়ান, যতটা ওয়েট আপনি নিতে পারছেন সেটাও আস্তে আস্তে বাড়ান। দেখবেন আপনি যেটা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল অ্যান্ড ফিজিক্যালি অ্যাক্টিভ লাইফস্টাইলের মধ্যে অনেকটা ডিফারেন্স আপনি ফিল করতে পারবেন। আর একটা ডিফারেন্স যেটা আপনি ফিল করতে পারবেন, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভনেস যখন আমি শুরু করি, তখন আমাদের বডির মধ্যে অনেক টক্সিক ওয়েস্ট প্রোডাক্টস থাকে, যেটা আমাদের বডি এক্সক্রিট করতে পারে না, বাইরে বের করতে পারে না, টক্সিক ওয়েস্ট প্রোডাক্টস। যখনই আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করি, তখন আমাদের বডি টক্সিক ওয়েস্ট প্রোডাক্টসকে বাইরে
বের করার প্রসেসটা স্টার্ট করে দেয়, মানে এক্সক্রিট করার প্রসেসটা আরো স্পিড আপ করে দেয়, যার জন্য টক্সিক ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিশন খুব তাড়াতাড়ি হয় অ্যান্ড একটা ওয়েলবিং, ওভারঅল ওয়েলবিং মানুষ ফিল করে। এই জন্য যখনই একটা মানুষ ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ স্টেট থেকে ফিজিক্যালি অ্যাক্টিভ স্টেটে যায়, তখনও কিন্তু ফিল করতে পারে যে হ্যাঁ, আমার এখন ফিজিক্যাল ওয়েলবিংটা অনেক ভালো, আমি আরো মেন্টালি, ফিজিক্যালি আর সোশ্যালি অনেকটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছি এখন। একটু যদি আমাদের বলতেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে মানসিক দিক দিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন আমি করি তখন আমার মেন্টালটা বুস্ট আপ হয়। এটার পেছনে কি কারণ আছে, এটা এখন অব্দি স্টাডি চলছে, অনেক কটা কন্ট্রোভার্সি আছে যে কেন আমরা মেন্টাল ওয়েলবিং কেন আসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে। অনেক কটা কারণ এখন অব্দি ধরা পড়ে, অনেক কটা থিওরি এখন অব্দি ধরা পড়েছে। প্রথম কথা যেটা এর আগে আমি এক্সপ্লেন করেছি যে টক্সিক ওয়েস্ট প্রোডাক্টস আমাদের বডি থেকে বেরিয়ে যায়, তার জন্যে ব্রেনে ব্লাড ফ্লোটা ভালো থাকে, যার জন্য এর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের মেন্টাল ওয়েলবিং বেটার থাকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের বডির মেটাবলিজম এরকম যে আমরা সুগারকে কনভার্ট করে ছোট ছোট পার্টিকেলসে কনভার্ট করে ওটাকে ওই কনভার্সনে যতটা এনার্জি রিলিজ হচ্ছে সেই এনার্জিটা অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের বডিতে নানা রকম কাজ করার জন্য, হার্টকে পাম্প করার জন্য, মাসেলের অ্যাক্টিভিটি করার জন্য, ব্রেনের থিঙ্কিং পাওয়ার জন্য। ওই সুগারই কিন্তু ব্রেকডাউন হয়ে এনার্জি রিলিজ করে, তার ফলে আমাদের শরীরটা চলে। তো এই যে সুগার, যখন আমি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, আমি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল লিড করছি, সেডেন্টারি লাইফস্টাইল যখন আমরা লিড করছি, তখন কিন্তু আমাদের এই সুগার কনভার্সনটা ভালো করে হয় না, সুগার ব্রেকডাউন ভালো করে হয় না, মেটাবলিজম এফেক্ট হয়ে যায় একটু, তার জন্য আমাদের সুগার মেটাবলিজম ভালো করে হচ্ছে না, সুগার ব্রেকডাউন হচ্ছে না। এই জন্য এক্সেসিভ সুগার আমাদের বডির মধ্যে অ্যাকুমুলেটেড থাকে। আর এই এক্সেসিভ সুগার কোথায় অ্যাকুমুলেটেড থাকে? যেখানে আমাদের বডির মেজর ভেসেলস গুলো থাকে, যেমন আমাদের লাংসে মেজর ভেসেলস থাকে, যেখানে বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই হয় যেই জায়গাগুলোতে, যেমন আমাদের ইন্টেস্টাইনসে, হার্টে, লাংসে, ব্রেনে, এই কটা জায়গায়, লিভারে, এই কটা জায়গায় আমাদের ব্লাড সাপ্লাইটা বেশি, আর এই কটা জায়গায় সুগারের অ্যাকুমুলেশনটা বেশি হয়। এবার সুগার যদি ওইখানে অ্যাকুমুলেট করে যাচ্ছে, তাহলে ওইখানে কিন্তু রক্তটা ভালো করে এক্সচেঞ্জ হচ্ছে না, রক্তর মধ্যে আর টিস্যুর মধ্যে ভালো করে এক্সচেঞ্জ হচ্ছে না, যার ফলে কি হচ্ছে যে ব্রেনে ভালো করে ব্লাড যাচ্ছে না, অ্যান্ড ব্রেনের যে মেন্টাল স্টেটটা সেটা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাচ্ছে, ব্রেনের মেন্টাল স্টেট আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যায়। এই জন্যই দেখা যায় যে মানে যারা ইয়াং তাদের ব্রেনের যতটা সাইজ থাকে সেটা একটা এজের পর সেই ব্রেনের সাইজ একটু ছোট হয়ে যায়, ওটাকে বলে অ্যাট্রোফি, সেরিব্রাল অ্যাট্রোফি হয়ে যায়, সাইজটা একটু ছোট হয়ে যায়। কেন কি একটা ফিজিক্যালি আনফিট, একটা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ বা সেডেন্টারি লাইফস্টাইল ওরা লিড করে, যার ফলে ব্রেনের বেশি ইউটিলাইজেশন করা হয় না বা ব্রেনে ভালো করে নিউট্রিয়েন্টস পৌঁছতে পারে না, যার জন্য ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ স্টেজদের সেরিব্রাল অ্যাট্রোফি একটু হয়ে যায়। যখনই আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করব, তখন আমাদের গ্লুকোজ কনভার্সন ভালো করে হবে, ব্লাড ব্রেনে ভালো করে পৌঁছবে, ভালো অক্সিজেন, ভালো মাত্রাতে অক্সিজেন আমাদের ব্রেনে পৌঁছবে, তার ফলে কি হবে, এই সেরিব্রাল অ্যাট্রোফিটা প্রিভেন্ট করা যাবে, আর ব্রেনটা খুব ভালো করে কাজ করতে শুরু করবে, অ্যান্ড মেন্টাল বুস্ট হবে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের বডির মধ্যে কিছু এন্ডোজেনাস, মানে বডির ভেতরে কিছু হরমোনস থাকে, যেটাকে বলা হয় হ্যাপি হরমোনস, মানে যেটা রিলিজ হওয়ার পর আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিং একটু ইমপ্রুভ করে, জাস্ট বিকজ ওই হরমোনসগুলো রিলিজ হচ্ছে। তো সেইগুলোকে বলা হয় এন্ডরফিনস অ্যান্ড এনকেফেলিনস। তো এই হরমোনস যখন রিলিজ হয় তখন আমাদের একটা উই ফিল বেটার, উই ফিল হ্যাপিয়ার, অ্যান্ড ইমোশনালি একটা ইমোশনাল ওয়েলবিং একটা আসে। ডিপ্রেশন থেকে অ্যাভয়েড করার জন্য খুব ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, অ্যান্ড এই জন্য ডিপ্রেশন যারা পেশেন্ট থাকে তাদের বলা হয় যে বাইরে একটু ওয়াকিং করতে বা বাইরে একটু ঘুরতে, সো দ্যাট ফিজিক্যালি অ্যাক্টিভ ওরা থাকে। অ্যান্ড মেন্টালি কিছু মেন্টাল রোগও আছে যার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলা হয় করার জন্য, ফিজিক্যালি ইনভলভিং অ্যাক্টিভিটি করার জন্য। এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে একটা মেন্টাল অ্যান্ড ওভারঅল সাইকোলজিক্যাল বুস্ট আপ তো ডেফিনেটলি হয়। একটু আগে আমি বলছিলাম সামনে আমাদের যোগা ডে আছে, তো যোগার রোলটা কি আমাদের লাইফে? যোগার রোল আছে, আমি এটা বলবো না যে নেই, বাট যোগার রোলও খুবই ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ওয়েলবিং। বাট যোগা কার জন্য খুবই ইন্ডিকেটেড, ওয়াই ইজ ইট প্রেফার্ড? যোগা ইজ প্রেফার্ড অনলি ফর দোজ হু আর ফিট, যারা ফিট পারসনস,
যাদের কোনো রোগ নেই, সেরকম রোগ নেই, হ্যাঁ, একটু একটু ব্যথা ইজ ওকে, বাট যাদের কোনো মেজর ব্যথা নেই, মেজর কোনো ইনভলভমেন্ট নেই, যেমন মেজর হার্ট ডিজিজ, লাং ডিজিজ আর মেজর জয়েন্ট পেন, জয়েন্টে আর্থ্রাইটিস, তাদের রুমাটয়েড আর্থ্রাইটিস, তাদের জন্য কিন্তু যোগা ইজ নট ইন্ডিকেটেড। তাদের জন্য যোগা করলে কোনো বেনিফিট হবে না, ইনফ্যাক্ট নুকসানই হবে, বিকজ যোগা তো একটা জেনারেল গাইডলাইন টুয়ার্ডস দ্য পিপল যে এই জিনিসগুলো করতে হবে। ইটস নট স্পেসিফিক, ইটস নট ডিজিজ ওরিয়েন্টেড। হ্যাঁ, তো যোগা যারা ফিট পিপল তারাই কিন্তু যোগা করলে অনেক লাভ হবে। প্রথম কথা কি কি লাভ হবে সেটা আমি বলি। প্রথম কথা, যোগা ইজ এ টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে যে বললাম যে বডি মেটাবলিজমটা ইনক্রিজ হবে, বডি সুগার কনজাম্পশন অ্যান্ড সুগার মেটাবলিজমটা, সুগার ব্রেকডাউন প্রসেসটা বেটার থাকবে, আমাদের হার্ট অ্যান্ড লাংসের কন্ডিশন বেটার থাকবে, পেরিফেরাল মানে বডি মেইন সিস্টেম থেকে বের করে পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন ভালো হবে, যার ফলে ব্লাড প্রেশারটাও নর্মালাইজ থাকবে। অ্যান্ড যোগা করলে যোগা মেনলি হয় বেশিরভাগ স্ট্রেচিং এক্সারসাইজ, অ্যান্ড যেটাতে জয়েন্টকে অনেকটা বেশি স্ট্রেচ দেওয়া হয়, অনেকটা স্ট্রেস দেওয়া হয়। তো ওভারঅল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথের মেনটেন করার জন্য যোগাটা করা উচিত। তো ওভারঅল স্ট্রেংথেনিং, মাংসপেশি স্ট্রেংথ ভালো থাকবে। আপনি যদি কিছু না করে শুধু যোগাই করছেন, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ভালো জিনিস, ভালো এফেক্ট দেবে, গুড এফেক্টস দেবে আপনার বডির ওপরে, যে আপনার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং তো থাকবেই, তার ফলে আপনার মাসেলসগুলো স্ট্রেংথ ভালো থাকবে, হার্টের কন্ডিশন ভালো থাকবে, ব্রেনের কন্ডিশন থাকবে ভালো, মরাল বুস্ট আপ হবে, লিগামেন্ট অ্যান্ড জয়েন্টসের ভেতরে যে টেনশন ছিল, যে স্টিফনেস ছিল, সেইগুলো কাটবে, and you will overall be healthier than a person who is not doing yoga or doing or is inactive. এরপর আমরা একটু ফিজিওথেরাপিতে আসবো। ফিজিওথেরাপির কি ইম্পর্টেন্স রয়েছে আমাদের ট্রিটমেন্টে? তো ফিজিওথেরাপি হচ্ছে, এবার এখানেই ডিফারেন্সটা চলে আসে, যোগা থেকে এখানেই ডিফারেন্স হয় ফিজিওথেরাপি। যোগা যেমন ইজ ফর ফিট পিপল, ফিজিওথেরাপি ইজ ফর আনফিট অর ডিজিজ পিপল। তো যাদের কোনো রোগ হয়েছে, সেই রোগটাকে কিভাবে সারাতে হবে, সেই রোগটাকে কিভাবে ঠিক করতে হবে বা কিভাবে ম্যানেজ করতে হবে, আর একটা মানুষ কিভাবে সেই রোগটাকে, যদি লং টার্ম একটা রোগ আছে, ডেবিলিটেটিং রোগ, যেমন যার কোনো যদি কারোর স্ট্রোক হয়ে গেছে বা কোনো ধরনের প্যারালাইসিস, হার্টের অসুবিধা, শ্বাসকষ্টের অসুবিধা আছে, সেই ক্ষেত্রে কি এক্সারসাইজ করে সেই রোগটাকে কিভাবে বেটার করা, কিভাবে ট্রিট করা সেই রোগটাকে, অ্যান্ড সেই রোগটা নিয়ে মানুষ কেমন করে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে, সেটা একটা ইম্পর্টেন্স আছে ফিজিওথেরাপিতে। এক্স পেইনস, মাসেল ক্র্যাম্পস, যাদের মেজর কোনো জয়েন্টে অসুবিধা আছে, সাপোজ রুমাটয়েড আর্থ্রাইটিস আছে, প্রত্যেকটা স্মল জয়েন্টস বিগ জয়েন্টস ইনভলভমেন্ট আছে, আর্থ্রাইটিস আছে, বাত আছে, হাঁটুর বাত, পায়ের বাত, হ্যাঁ, হিপের বাত যাদের কারোর আছে, যাদের স্পন্ডাইলোসিসের ব্যথা আছে ঘাড়ে পিঠে, তাদের কিন্তু যোগা করা ইজ নট ইন্ডিকেটেড, বিকজ যেটা বললাম যোগা ইজ ফর আনফিট পিপল, অ্যান্ড এই স্পন্ডাইলোসিস অ্যান্ড আর্থ্রাইটিস এইসব কিন্তু মেজর রোগের আন্ডারেই চলে আসে। তো এই রোগগুলোর মধ্যে কি কি এক্সারসাইজ করলে আপনার এই রোগটা সারবে, এই রোগটা বেটার হবে, কিভাবে এই রোগের সঙ্গে আপনি কোপ আপ করতে পারবেন আর নিজেকে ফিট রাখতে পারবেন, অ্যান্ড আপনি নিজের নর্মাল অ্যান্ড হেলদি লাইফস্টাইলে কিভাবে রিটার্ন করতে পারবেন, সেটা হচ্ছে একটা সেটাই কাজ হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের। ইলেকট্রোথেরাপি নিয়ে আমি শুনেছিলাম, তো ইলেকট্রোথেরাপিটা অ্যাকচুয়ালি কি? ইলেকট্রোথেরাপি ইলেকট্রোথেরাপি হচ্ছে যে আমরা কারেন্টটা কিভাবে ইউজ করে আমরা মানুষের চিকিৎসা করতে পারি বা ট্রিটমেন্ট করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রোথেরাপির মেইন কনসেপ্ট। এবার ইলেকট্রিক কারেন্ট কিন্তু মানুষের ট্রিটমেন্টের জন্য অনেক জায়গায় ইউজ হয়, বোথ ডায়াগনস্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক্যালি, মানে ওটা রোগের যাচের জন্যও ইউজ করা হয়, অ্যান্ড এই রোগকে ঠিক করার জন্য ইউজ করা হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, যে যেমন ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি, সেটা কিন্তু আমাদের বডিতে ইলেকট্রিক কারেন্ট ছেড়ে হার্টের অ্যাক্টিভিটিটা দেখা হয়, বা ইএমজি যেটা হয়, যেটা মাসেলগুলোতে কারেন্ট ছেড়ে দেখা হয় যে মাসেলের অ্যাক্টিভিটি কতটা আছে, বা আপনি বলতে পারেন ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাম, যেটাতে ব্রেনের অ্যাক্টিভিটি দেখা হয় কারেন্ট ছেড়ে। সো এই কটা জিনিস হচ্ছে হাউ কারেন্ট ইজ ইউজ ফর ডায়াগনোসিস
ডায়াগনস্টিক পারপাসেস, মানে রোগটাকে যাঞ্চ করার জন্য কিভাবে কারেন্ট ইউজ হচ্ছে। রোগটাকে সারানোর জন্যও অনেক জায়গায় ইউজ হয়, যেমন যাদের পার্কিনসন্স ডিজিজ থাকে তাদের ডিপ ব্রেন স্টিমুলেশন খুব ভালো এফেক্ট করে কিছু কিছু পার্কিনসন্সের ক্ষেত্রে। কিভাবে ব্রেনের মধ্যে ইলেকট্রোড ঢুকিয়ে স্টিমুলাস দেওয়া হয়, ইলেকট্রিক কারেন্ট ছাড়া হয়, যার ফলে ব্রেনের ফাংশনটা রিকভারি করে। আর সেই রকমই ফিজিওথেরাপির মধ্যে ইলেকট্রোথেরাপিটা তখন ইউজ হয় যখন আমাদের মাসকুলার ইনঅ্যাক্টিভিটি আছে, সেটাও ইলেকট্রোথেরাপিটাও ফিজিওথেরাপির মধ্যে ডায়াগনস্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক্যালি ইউজ করা হয়। যে ডায়াগনস্টিক্যালি এইভাবে যে ইলেকট্রোথেরাপির মাধ্যমে দেখা হয় যে মাসেলের যদি প্যারালাইসিস বা ইনঅ্যাক্টিভিটি আছে সেটা কত পরিমাণের ইনঅ্যাক্টিভনেস আছে, পুরো নার্ভ থেকে অসুবিধাটা আছে নাকি খালি ওই মাংসপেশি রিলেটেডই অসুবিধাটা আছে, উইকনেসটা আছে। সেটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক্যালি এইভাবে ইউজ হয় যে যদি কারোর মাস্কুলার ক্র্যাম্পস হয় সেই ক্র্যাম্পসগুলো কমানোর জন্য, যদি কোনো নার্ভ পেন হয় সেই নার্ভ পেনের জন্য, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি কারোর প্যারালাইসিস হয়, তখন নিজে নিজে মুভমেন্ট করতে পারে না, নিজে মাংসপেশিগুলো মুভমেন্টও করতে পারে না, যার ফলে কি হয় যে মাংসপেশিটা আস্তে আস্তে শুকিয়ে যায়, যেটাকে বলা হয় মাসকুলার অ্যাট্রফি। আপনি দেখবেন প্যারালাইটিক পেশেন্টের হাতগুলো শুকিয়ে যায় ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে কারেন্ট দিয়ে সেই মাসেলসের অ্যাক্টিভিটিটা বাড়াবো, মাসেলের যেন নিজে নিজে মুভমেন্টটা হয় কারেন্টটা দিয়ে, তার ফলে এই অ্যাট্রফিটা প্রিভেন্ট হবে অ্যান্ড নর্মাল মাসেল মুভমেন্টটা ফেরে। মানে যখনই প্যারালাইসিসের একটা লং টার্ম ট্রিটমেন্ট, যখনই ওর রিকভারি ধীরে ধীরে হবে, নার্ভটা ভালো আস্তে আস্তে যখন রিজেনারেট করছে, যখন রিজেনারেট করে তখন কারেন্ট দিয়ে ওটা রিজেনারেশন প্রসেসটাও স্পিড আপ হয় অ্যান্ড ওই যে ওর ফাংশনাল মুভমেন্ট যেটা থাকে, যেইভাবে ও হাতটা তোলে বা এক গ্লাস জল খায়, এই ফাংশনাল মেমোরি, মাসেলের মেমোরিটা যেন প্রিজার্ভ থাকে আর মাসেলটা বেশি শুকিয়ে যায় না, যার জন্য স্ট্রেংথটাও কমই লস হয় অ্যান্ড নর্মাল স্ট্রেংথ মেনটেন থাকে ইলেকট্রোথেরাপির মাধ্যমে। তো মাসেল স্প্যাজমস, নার্ভ পেন, ইনঅ্যাক্টিভিটি ইন মাসেল, প্যারালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক, এইসব হচ্ছে ইলেকট্রোথেরাপির ইউজেস ফিজিওথেরাপির আন্ডারে। এই যে আপনি এক্ষুনি বলছিলেন নার্ভ পেন, তো নার্ভ পেন অ্যাকচুয়ালি কি রকম হয়, মানে কোনো সিম্পটম থাকে এর? হ্যাঁ, নার্ভ পেনের খুবই সিভিয়ার সিমটমস থাকে। অ্যাকচুয়ালি সব ব্যথাই কিন্তু নার্ভ পেনই বলবো, কেন কি আমাদের ব্যথা পারসিভ করে কে, মানে ব্রেন, আমরা কিভাবে বুঝতে পারি যে ওটা অ্যাকচুয়ালি একটা ব্যথা আছে। আমরা এইভাবে বুঝতে পারি যখন আমাদের ব্রেন পারসিভ করে যে হ্যাঁ আমার একটা ব্যথা রয়েছে এই পার্ট অফ বডি, সাপোজ হাঁটুতে আমার ব্যথা রয়েছে, তখনই পারসিভ করতে পারে যখন হাঁটু থেকে সেই ইম্পালসটা আসে যে হ্যাঁ আমার ব্যথা হচ্ছে। আর হাঁটুর মধ্যেও ছোট ছোট নার্ভস এন্ডিংস থাকে, যেখানে কিছু সাবস্টেন্সেস আছে, কিছু নিউরো ট্রান্সমিটার্স বা কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে যেখানে রিলিজ হলে ব্যথার সেন্সেশনটা পাওয়া যায়। তো এই নার্ভস যেগুলো থাকে, ছোট ছোট নার্ভ, যেটা হাঁটুর মধ্যে, যদি আমার হাঁটুর ব্যথা আছে তখন হাঁটুতে বা যে কোনো পার্ট অফ দ্য বডির মধ্যে সেই নার্ভগুলোই ব্যথাটাকে নিয়ে ব্রেন অবধি পৌঁছায়, তখনই ব্রেন বুঝতে পারে যে হ্যাঁ আমার এখানে ব্যথা হচ্ছে। বাট নার্ভ পেন আলাদা করে যদি আমি ক্লাসিফাই করি, আলাদা করে যদি বলি নার্ভ পেন কি হয়, তো নার্ভ পেন তখনই হয় যখন ডাইরেক্টলি আমার নার্ভ এফেক্টেড আছে। তো যেমন নার্ভে কোনো চাপ পড়ছে, নার্ভে কোনো ইনজুরি হয়েছে, নার্ভটা অনেক জায়গায় কম্প্রেশন হয়ে রয়েছে, এনট্র্যাপমেন্ট হয়ে রয়েছে, বা নার্ভের রক্ত চলাচল কম হচ্ছে, নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, নার্ভের কভারিংটা ভেঙে গেছে, এই নানা রকম কারণের জন্য নার্ভ পেন হতে পারে। নার্ভ পেন একদমই আলাদা টাইপ অফ সিমটমস করে। কেন কি নার্ভ একটা পার্ট অফ দ্য বডিকে সাপ্লাই করে, সাপোজ পুরো হাতটাকে সাপ্লাই করবে বা পুরো পাকে সাপ্লাই করবে, তখন ওই একটাই নার্ভ সাপ্লাই করবে বা বাঞ্চ অফ নার্ভস, তো ওই নার্ভটা যে জায়গায় গিয়ে সাপ্লাই করছে সেই সব জায়গা জুড়েই ব্যথা হবে, মানে অ্যালং দ্য এন্টায়ার লিম্ব ব্যথা হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে না আমার এখন নার্ভ পেন হচ্ছে, নার্ভের জন্যই আমার এই অসুবিধাটা হচ্ছে। তো এই নার্ভ পেন কিভাবে সিমটমস প্রেজেন্ট করে, যখনই নার্ভ পেন হয় তখন ব্যথার সিভিয়ারিটিটা কিন্তু অনেক বেশি থাকে, 9 আউট অফ 10, মানে 90%। যদি 10 আমি ধরি যে যখন একটা হাড় ভাঙছে তখন যতটা ব্যথা হয়, তো নার্ভ পেন ইজ ইকুয়াল টু 90% অফ দ্যাট পেন। এতটা বেশি জোরে, এতটা বেশি পরিমাণে ব্যথা হয় নার্ভ পেন যখন হয়। এই নার্ভ পেনটা কোন কোন কারণে হতে পারে, নিউরোপ্যাথি হলেই নার্ভ পেন হয়, মানে যেমন যদি নার্ভ কোথায় কম্প্রেস হয়ে যাচ্ছে, যেমন যেটা স্পন্ডাইলোসিস বা ডিস্ক বাল্জ কেসে হয়, যেটা প্রোল্যাপস ডিস্ক যখন হয়ে যায়, তখন কোমর থেকে যে নার্ভটা বেরিয়ে পায়ের মধ্যে যাচ্ছে সেই নার্ভটা কম্প্রেস হয়ে যায়,
সেই নার্ভটা তখন নার্ভ পেন, পুরো সিয়াটিক টাইপ অফ পেন, সিয়াটিকা যেটাকে বলে, সিয়াটিক টাইপ অফ পেন প্রডিউস করে। বা যখন এটা স্পন্ডলোসিসের জন্য ঘাড়ে যদি এইরকম একটা অ্যালং দ্য আপার লিম্ব ব্যথাটা হচ্ছে, তখনও দ্যাট মাইট বি এ কজ অফ নার্ভ পেন। যখন যাদের বেশি সুগার থাকে তাদের কি হয়, সুগারটা যখন বেশি পরিমাণে থাকে বডির মধ্যে, ওটা ছোট ছোট ব্লাড ভেসেলসে গিয়ে ডেপোজিট হয়, আর নার্ভে যে ব্লাড ভেসেলস গুলো যায় সেইগুলো এক্সট্রিমলি ছোট থাকে। আর যখনই ব্লাড, কেন কি নার্ভকেও নিউট্রিশন দরকার, যেমন সবকিছু নিউট্রিশন দরকার, সেরকম নার্ভেরও নিউট্রিশন দরকার হয়। তো যখন এই ছোট ছোট ব্লাড ভেসেলস নার্ভকে গিয়ে যেটা সাপ্লাই করছে, এখানে যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ সুগার অ্যাকুমুলেট করে যায়, তখন এই নার্ভটা আস্তে আস্তে ডেড হতে শুরু করে দেয়, মানে আস্তে আস্তে ওর ফাংশনটা লস হয়ে যায় অ্যান্ড ও আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে। তখন একটা নিউরোপ্যাথিক টাইপ অফ পেন হয়, তার মানে নার্ভ পেনের মতন ব্যথা হয়। যদি আমার চোট লেগেছে কোথাও, ডাইরেক্ট চোট যদি নার্ভ পেয়েছে, তার জন্য ব্যথাটা হতে পারে, যেটা নার্ভ পেনের আন্ডারে আসতে পারে, সেই রকম শুটিং টাইপ অফ পেন হবে। যখন নার্ভের কভারিংটা উড়ে গেছে, যেটাকে বলে ডিমাইলিনেশন, নার্ভ মাঝখান দিয়ে যাচ্ছে, তার উপরে একটা কভারিং থাকে, যদি কভারিংটা আস্তে আস্তে ফেড হয়ে গেছে, আস্তে আস্তে ডিগ্রেড হয়ে গেছে, তখনও কিন্তু নার্ভ পেন হবে। তাছাড়া আমার যখন একটা জায়গায় এনট্র্যাপমেন্ট হচ্ছে, দুটো মাংসপেশির মাঝখানে নার্ভটা এনট্র্যাপ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, তখনও কিন্তু আমার শুটিং টাইপ অফ পেন হবে, যেটাকে নার্ভ পেনের আন্ডারেই আমরা ক্লাসিফাই করব। তো এই যে নার্ভ পেন যেটা হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি সিভিয়ার নেচারের থাকে, অনেক বেশি, মানে আপনার যখন ব্যথাটা শুরু হবে, তখন নার্ভ পেন যখন শুরু হবে, তখন আপনার আগে হাত পা ঝিমঝিম, মানে যেখানে যে পার্ট অফ বডিতে ব্যথা হচ্ছে সেই পার্ট অফ বডি আগে ঝিমঝিম করতে আরম্ভ করবে, সেটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 হচ্ছে ইমেন্স অ্যামাউন্ট অফ পেন, ইলেকট্রিক কারেন্টের মতন ব্যথা করবে, যেমন কেন কেউ যখন ইলেকট্রিক শক দিচ্ছে সেরকম একটা ব্যথা করবে। অ্যান্ড থার্ড ইজ আপনার আস্তে আস্তে মাংসপেশিগুলো শুকোতে আরম্ভ করবে, এটা স্টেজ 3 হয়। মাংসপেশিগুলো শুকোতে আরম্ভ করবে। মোটর প্যারালিসিসও দুটো কারণে হয়, আপনার ব্যথা আছে, আপনি মুভমেন্ট করছেন না, তার জন্য আপনার মাসেলসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বা যে নার্ভটা ওই জায়গায় সাপ্লাই করছে সেই নার্ভটাই ভালো করে ফাংশন করছে না, যার ফলে মাংসপেশিটা শুকিয়ে যাচ্ছে। দুটো আলাদাভাবে আপনার মাংসপেশি শুকিয়ে যাবে, যার ফলে ওই পার্ট অফ দ্য বডি স্ট্রেংথ লস হয়ে যাবে। স্ট্রেংথ যেটা থাকে, মাংসপেশি শুকিয়ে যাবে, তার জন্য স্ট্রেংথ লস হয়ে যাবে, যতটা ফোর্স দিতে পারছিল মাংসপেশি ততটা ফোর্স দিতে পারবে না, আর আস্তে আস্তে প্যারালিসিস হতে আরম্ভ করবে। তো এই সব কটা সিমটমস হচ্ছে নার্ভ পেনের। এর ট্রিটমেন্ট কি, মানে ফিজিওথেরাপি করে কমে যায় নাকি কখনো কখনো সার্জারির দরকার পড়তে পারে? এটার জন্য একটা প্রপার গাইডলাইন্স আছে যে কোন ক্ষেত্রে সার্জারি করব, কোন ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক হবে, সেটার উপরেও গাইডলাইন্স আছে। যখনই কেউ নার্ভ পেন নিয়ে আসে, তখন কিন্তু ওকে আগে মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়, যেমন মেডিসিনস বা ড্রাগস দিয়ে ওর ম্যানেজমেন্ট করা হয়, যেটা নিউরোমডুলেটর মেডিসিন, পেন কিলার মেডিসিন, যেটা খেয়ে হতে পারে ওর ব্যথাটা কমে গেল, ওর এফেক্টেই ব্যথাটা কমে গেল। যদি না কমে, তখন আমরা আরো কনজারভেটিভ ভাবে যাই, তখন আমাদের ইন্ডিকেটেড হয় ফিজিওথেরাপি। তো তখন ফিজিওথেরাপি করে নার্ভ পেনটাকে কমানো যেতে পারে এই ইলেকট্রোথেরাপি ইউজ করে, বা যে তখন ফিজিওথেরাপির কাজ বেসিক্যালি ওইখানে হচ্ছে ডায়াগনোজ করা কি কোন কারণে এক্স্যাক্টলি নার্ভ পেনটা হচ্ছে, আর সেই কারণটাকে রিভার্স করে দেওয়া। যেমন যদি ডিস্ক বালজের জন্য হচ্ছে, তাহলে ডিস্কটাকে যদি পেছনে আবার এনে দেওয়া হয়, তখন নার্ভের উপর কম্প্রেশনটা চলে যাবে অ্যান্ড ব্যথাটা অটোমেটিক্যালি চলে যাবে। দুটো মাংসপেশি মাঝখানে নার্ভটা ট্র্যাপ হয়ে যাচ্ছে, এনট্র্যাপমেন্ট সিনড্রোম হচ্ছে, তখনও কিন্তু আপনি মাংসপেশিগুলোর মধ্যে ইলাস্টিসিটিটা আনলে নার্ভের উপরে চাপটা কম পড়বে, তখন ব্যথাটা ইমপ্রুভ হয়ে যাবে। যদি কোনো ইনজুরির ক্ষেত্রে, ইনজুরির জন্য নার্ভ পেন হয়েছে, যখন হয়েছে, তখন নার্ভের ফাংশনটাকে মেনটেন করার জন্য ইলেকট্রোথেরাপি ইউজ করে নার্ভের ফাংশনটাকে প্রিজার্ভ করব অ্যান্ড পেশি স্ট্রেন্থগুলো মেনটেন থাকবে। তখন সেই ক্ষেত্রে যদি ডায়াবেটিসের জন্য নিউরোপ্যাথিক পেন হচ্ছে, তখনও কিন্তু টেন্স বা ইলেকট্রোথেরাপি ইউজ করে ওই ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেন এও অনেকটাই রিলিফ পাওয়া যাবে। তো এইসব কারণ হচ্ছে, এইসব জিনিস ডিপেন্ড করে যে কোন কারণের জন্য ব্যথা হচ্ছে। ফিজিওথেরাপি সেই কারণেই ডিল করে যে এই কারণটাকে আমরা কিভাবে ঠিক করব, অ্যান্ড তখন কিন্তু পেশেন্টের অনেকটাই রিকভারি হয়ে যায়। যদি এই কটা জিনিসও রিকভারি হয়নি, তখন কিন্তু সার্জারি ইন্ডিকেটেড হয় বা ইনজেকশনস ইন্ডিকেটেড হয়, যেটা স্টেরয়েড ইনজেকশন করে সেই জায়গাটাকে শুকিয়ে দেওয়া, যার ফলে ব্যথাটা ইমপ্রুভ হয়
সেই জায়গায় একটা লোকাল পেন কিলার ইনজেকশনের মাধ্যমে দেওয়া, যেটা যাতে নার্ভ পেনটা রিডিউস হবে প্রথম জিনিস। বা সার্জারি করা, সার্জারি করলে ওই জায়গায় যে কম্প্রেশনটা আছে সেই নার্ভটাকে ঢিলা করা হবে, আর ওই জায়গাতে যে কম্প্রেশনটা হচ্ছে বা এন্ট্রাপমেন্ট হচ্ছে সেই এন্ট্রাপমেন্টটাকে ছাড়ানো হবে, যার ফলে ব্যথাটা অনেকটাই রিকভারি করে। কিন্তু সার্জারির পরও ফিজিওথেরাপি ইউজুয়ালি ইন্ডিকেটেড হয়, যাতে পোস্ট অফ রিকভারি, সার্জারি করার পর রিকভারিটা যেন তাড়াতাড়ি হয়, ভালো হয়, আনইভেন্টফুল হয়, মানে কোনো কমপ্লিকেশন যেন ডেভেলপ করে না, আর হঠাৎ করে কিছু খারাপ যেন না হয়ে যায়, সেই সব ক্ষেত্রে মানে পোস্ট অফ কন্ডিশনে ফিজিওথেরাপি করা হয়। অ্যান্ড আরও একটা জিনিস যেখানে সার্জারি একদম ইমিডিয়েটলি ইন্ডিকেটেড হয়, যেখানে যখন ট্রমাটিক নার্ভ পেন হয়েছে, যার মানে দ্যাট মিনস আপনি পড়ে গেছেন বা হাতে চোট লেগেছে, তারপরে হাত একদমই উঠছে না, পুরোপুরি প্যারালিসিস হয়ে গেছে, বা কোমরে যখন চোট লেগেছে তখন দুটো পাই প্যারালিসিস হয়ে গেছে বা একটা পা প্যারালিসিস হয়ে গেছে, তার ফলে অন্যান্য রকমের প্রবলেম যেমন ডেভেলপ করছে, যেমন আপনি স্টুল হোল্ড করতে পারছেন না, ইউরিন পাস আপনি সেন্সেশন পাচ্ছেন না, সেই সব ক্ষেত্রে কিন্তু সার্জারিটা ইমিডিয়েটলি রিকমেন্ডেড। আদারওয়াইজ যদি আপনার মাইল্ড টু মডারেট নার্ভ পেন হয় অ্যান্ড যেটা অ্যাকিউট অনসেট হয়নি, আস্তে আস্তেই শুরু হয়েছে যখন ব্যথাটা, তখন সেই ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে আর ফিজিওথেরাপি করে অনেকটাই রিলিফ পাওয়া যায়। অনেক কিছু নিয়ে আমরা জানলাম, হাতে আজ আর খুব একটা সময় নেই, তো একটু রেসপিরেটরি প্রবলেম নিয়ে জানতাম, এগুলো কিভাবে ট্রিট করেন আপনারা? রেসপিরেটরি প্রবলেমস যেটা মানুষের হয় সেটা অনেক ধরনের হয়। একটা আমার খুব রিসেন্টলি সবাই জানবে এই জিনিসটা, যেটা আমরা রিসেন্টলি দেখেছি, সেটা হচ্ছে কোভিড-19 নিউমোনিয়া। তো কোভিড-19 জন্য যে নিউমোনিয়াটা হয় সেটা অনেকটাই রেসপিরেটরি প্রবলেমস ডেভেলপ করতে আরম্ভ করে দিয়েছিল, যেমন একটু চললেই শ্বাসকষ্ট হতো, বা শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হতো, অ্যান্ড লাংসগুলোর এক্সপ্যানশন সেইভাবে করতে পারতো না, বা খুবই সিভিয়ার হতো ব্যাপারটা। আমরা অতটা গুরুত্ব দিইনি যতক্ষণ না আমরা নিজে সাফার করেছি সেই ব্যাপারটাকে নিয়ে। তো যখন বুঝতে পেরেছি যে হ্যাঁ এরকম একটা অসুবিধা হচ্ছে, তখন আমরা এই জিনিসের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি যে কতটা এফেক্টেড হতে পারে। তো কোভিড-19 নিউমোনিয়াতে কি হতো, নিউমোনিয়া হওয়ার পর যে সিকিউরিটি থাকতো, যে লাংয়ের কন্ডিশনটা থাকতো, সেটা একদম লাংসগুলো ফাইব্রোস হয়ে যেত। তার মানে যেটা অ্যাকচুয়ালি একটা রাবার ব্যান্ডের মতন ইলাস্টিক থাকার কথা, সেটা আয়রন লোহার মতন ইনএলাস্টিক হয়ে যেত, ফাইব্রোস হয়ে যেত লাংসগুলো। তার ফলে কি হতো, অক্সিজেনটা ভালো করে পেরিফেরিতে পৌঁছতো না, অক্সিজেন ভালো করে শরীরে অ্যাবজর্ব হতো না, এই জন্য পেরিফেরিতে ভালো করে পৌঁছতো না, অ্যান্ড রেসপিরেটরি প্রবলেমস ডেভেলপ করতো, একটুতেই শ্বাসকষ্ট হয়ে যেত। তো এই শ্বাসকষ্টের জন্য কিন্তু আমরা কি করতাম, যে ফাইব্রোসিস তো নর্মাল প্রসেস, কোভিড-19 নিউমোনিয়া, কিন্তু এই ফাইব্রোসিসটাও যেন প্রপার ইলাস্টিক ওয়েতেই হয়, যেটা রাবার ব্যান্ডই যেন থাকে, অ্যান্ড লোহার এর কনভার্ট যেন না হয়ে যায়, তার ফলে লাংসের প্রপার ইউটিলাইজেশন করতে হবে, লাংয়ের এক্সপ্যানশনটা ভালো করে করাতে হয়। তো সেই ক্ষেত্রে লাংয়ের এক্সপ্যানশন করানোর জন্য ব্রিদিং এক্সারসাইজ আমরা করাতাম, স্পাইরোমিটার করাতাম, অ্যান্ড যেটা অনেকটাই বেনিফিট আমরা দেখতে পেয়েছি, অক্সিজেন লেভেলের উপরে অনেকটাই পজিটিভ এফেক্ট এসেছিল এইটা কোভিডের সময়। অ্যান্ড এখন যেটা আমরা খুব কমনলি ডিল করি, স্পেশালি এই বেল্টের, এই বর্ধমান অ্যান্ড কলকাতা বেল্টের যারা লোকজন আসানসোল, বর্ধমান, কলকাতা বেল্টে যারা লোকজন থাকে, তাদের কিন্তু রেসপিরেটরি প্রবলেমস খুবই কমনলি এনকাউন্টার্ড হয়। কেন কি এখানে এত বেশি ইন্ডাস্ট্রিজ আছে, এত বেশি পলিউশন আছে, সেটা তো সব আমাদের লাংসে যাচ্ছে, অ্যান্ড তার ফলে আমাদের লাংসগুলো কিন্তু অক্সিজেন এক্সচেঞ্জ ভালো করে করতে পারে না, সেই আর অনেক কটা বিমারি ডেভেলপ করতে আস্তে আস্তে শুরু করে দেয়। সেটা সবচেয়ে কমন বিমারি, যেটা এখন নয় অনেকদিন ধরে আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। হ্যাঁ, যেটা স্মোকার্সদের হয়, নন স্মোকার্সদের এই বেল্টে নানা রকম কারণে, একটা অ্যালার্জির কারণে বা অ্যালার্জেনের কারণে বা পলিউশনের কারণে সিওপিডি হয়। সেই ক্ষেত্রেও লাংসগুলো নর্মাল ইলাস্টিক প্রপার্টি লুজ করে দেয়, লাংসের যে কমপ্লায়েন্স মানে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন যে সাইকেলটা থাকে, সেটা ছোট ছোট হতে থাকে, অ্যান্ড লাংসের ক্যাপাসিটিসগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি ব্রিদিং এক্সারসাইজ করা হয় বা স্পাইরোমিটার এক্সারসাইজ করা হয় বা থোরাসিক এক্সপ্যানশন করা হয়, তো তখন সিওপিডি থেকে অনেকটা রাহত পাওয়া যেতে পারে with the help of exercises and physical activity. শুধু এই ব্রিদিং এক্সারসাইজ বা রেসপিরেটরি এক্সারসাইজ করলে হবে না,
আপনার বডির এন্ডিওরেন্সটাও বাড়াতে হবে। তার মানে যে কার্ডিওপালমোনারি একটা এন্ডিওরেন্স থাকে, যতটা আমি সিওপিডি পেশেন্টে এটাই হয় প্রবলেম যে একটু চললেই খুব তাড়াতাড়ি হাঁপানি ওঠে, তো সেটাকে অ্যাভয়েড করা যেতে পারে প্রোগ্রেসিভলি, কিন্তু আপনার এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। যতটা আপনি ইউটিলাইজ করবেন তত ভালো করে অক্সিজেনের এক্সচেঞ্জ থাকবে, তত ভালো করে আপনার এই অ্যাক্টিভনেসটা বাড়বে, অ্যান্ড যতটা ডিস্টেন্সের পর আপনার শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছে সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। তো সেটা বাড়ার ফলে কি হবে যে আপনি অনেকটা একটা হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে পারবেন। তো আপনার এই ওভারঅল যেটা আমরা বলি এন্ডিওরেন্স, হ্যাঁ, ক্যাপাসিটি আমাদের, সেটা ওভারঅল আমাদের বাড়াতে হবে। ব্রিদিং এক্সারসাইজ ইজ অনলি ওয়ান স্টেপ এন্ডিওরেন্স বাড়ানোর জন্য। তারপরে নেক্সট স্টেপ আছে আমাদের এরোবিক এক্সারসাইজ, যেটা অক্সিজেন আপটেক এক্সারসাইজ বলে। তার এরোবিক এক্সারসাইজ করলে বডিতে অক্সিজেন আপটেকটা বেশি হয়, অক্সিজেন এক্সচেঞ্জটা বডি এর টিস্যুর মধ্যে ভালো করে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু সিওপিডি পেশেন্টের সেটা অনেক আরাম পাওয়া যেতে পারে। নেক্সট যে কন্ডিশনটা লাং কন্ডিশন, যার ব্রিদিং প্রবলেম যেটার জন্য হয়, সেটা হচ্ছে আমাদের সিস্টিক ফাইব্রোসিস। লাংসের ভেতরে এক ছোট সিস্ট হয়ে যায়, যেটা কন্টিনিউসলি আমাদের কাশি মানে কাফ ওঠে বারবার, আমাদের লাংসের লাইনিং এরকম থাকে যে কন্টিনিউসলি কাফ সিক্রিট হতে থাকে। সিস্টিক ফাইব্রোসিসে কাফ অনেক বেশি পরিমাণে বেরোয়, তো সেই বেশি পরিমাণে বেরোলে পজিশনিং অ্যান্ড চেস্ট পারকাশন মেথডসে কিন্তু ওটাকে ড্রেন করলে লাং ফিল্ডস গুলো ক্লিয়ার থাকবে, নিউমোনিয়া হওয়ার চান্স কম থাকবে, অ্যান্ড লাংয়ের ক্যাপাসিটি আলটিমেটলি ইমপ্রুভ হবে। তো রেসপিরেটরি প্রবলেমস এর জন্যও ফিজিওথেরাপি একটা খুব মেজর রোল প্লে করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সারসাইজেস খুব একটা মেজর রোল প্লে করে ইন কেস অফ ব্রিদিং প্রবলেম, পিপল উইথ ব্রিদিং ডিফিকাল্টিস। খুব ছোট্ট করে যদি একটু আমাদের আর্থ্রাইটিস নিয়ে বলে দিতেন, কিভাবে আমরা যত্ন নেব? আর্থ্রাইটিস যে কারণের জন্য হয় সেটা হচ্ছে ওভারঅল জয়েন্টের লোড। যখনই জয়েন্টে বেশি লোড পড়ছে, আমাদের মাসেলের অ্যাক্টিভিটি অতটা বেশি নেই, তখনই আর্থ্রাইটিস ডেভেলপ করে। এই ফিজিক্যালি ইনঅ্যাক্টিভনেস যদি থাকে, তখন আমার জয়েন্ট কিন্তু ভালো থাকবে, কিন্তু মাসেলস গুলো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হতে শুরু করে, যার জন্য মাসেলের স্ট্রেংথ লস হয়, আর তার ফলে জয়েন্টের উপরে প্রেশার বেশি পড়ে। যখনই উঠে দাঁড়াতে যাবো আমরা, তার ফলে জয়েন্ট গুলো আস্তে আস্তে কিন্তু ডিগ্রেড হতে শুরু করে। তো আর্থ্রাইটিস যদি কারো থাকে, অ্যান্ড প্রিভেনশনটা বলে দিই যে আর্থ্রাইটিসটা কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে, যে আমাদের ওই পায়ের স্ট্রেংথ, হাতের স্ট্রেংথ, নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেংথেনিং এক্সারসাইজ একটু করতে হবে, যেন পায়ের আর হাতের স্ট্রেংথ ভালো থাকে, কোয়াড্রিসেপসের স্ট্রেংথ যেন ভালো থাকে। তার ফলে কি হবে, কোয়াড্রিসেপস স্ট্রেংথ ভালো হলে জয়েন্টের উপরে চাপ কম পড়বে, জয়েন্টটা ডিলোড হবে, অ্যান্ড আমরা অনেকটাই আর্থ্রাইটিসটাকে প্রিভেন্ট করতে পারবো, বা তার থেকে রিলিফ পেতে পারবো। আর্থ্রাইটিস যদি হয়ে থাকে কারো, তাহলে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে আর্থ্রাইটিস থেকে রিলিফ অনেকটাই পাওয়া যাবে। আর তারপরে যে জিনিসটা হচ্ছে যে অনেকক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে কাজ না করা। হ্যাঁ, একটা জায়গায় যখনই একটা মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছে, তখনই হাঁটুর উপরে অনেকক্ষণ ধরে চাপ পড়ছে, তার ফলে হাঁটুর টিস্যুগুলো আস্তে আস্তে ডিগ্রেড করতে শুরু করে দেয়, দ্যাট লিডস টু আর্থ্রাইটিস। বা অনেক পরিমাণে সিঁড়ি ওঠা নামা, বা মাটিতে বসা, অনেকক্ষণ ধরে মাটিতে বসে আছে কেউ, তখন কিন্তু আর্থ্রাইটিসটা আস্তে আস্তে বাড়তেই থাকে, বা আর্থ্রাইটিসটা ডেভেলপ হতে শুরু করে। দুটোই জিনিস হয়। তো সেই পোস্টার্সগুলো একদমই ছেড়ে দিতে হবে। সাপোজ লং স্ট্যান্ডিং, যেটা মধ্যে ইনক্লুড হচ্ছে লং স্ট্যান্ডিং পোস্টার্স, অনেকক্ষণ ধরে পা ফোল্ড করে বসে থাকা পোস্টার, মাটিতে বসা পোস্টার, এইগুলো জিনিসকে যতটা আমরা কম করতে পারি ততটা বেশি। আর তাছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত আমরা করতে পারি, ততটাই আমরা আর্থ্রাইটিস থেকে রিলিফ পেতে পারি। আজ হাতে একেবারেই সময় নেই, আমাদের শেষ করতে হবে। আমি চাইবো যদি দর্শকদের কিছু বলতেন। তো আমি এটাই বলবো যে আপনারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ স্টেট থেকে একটা ফিজিক্যালি অ্যাক্টিভ স্টেটটাকে প্রেফার করলে আপনার অনেক কটাই অ্যাডভান্টেজেস হবে। যাদের মরাল লো থাকে, যাদের মুড ভালো থাকে না, মুড সুইংস হয়, সেই জিনিসগুলো বুস্ট আপ হবে, মোরাল বুস্ট হবে, মেন্টাল ওয়েলবিং হবে। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে আমাদের বডি মেটাবলিজম ভালো থাকবে, সুস্থ থাকবেন, অ্যান্ড অনেক রকমের রোগ আপনি অ্যাভয়েড করতে পারবেন। আচ্ছা, আজ এখানেই শেষ করতে হবে। দেখা হবে পরের শনিবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।